ওম শ্রী গুরুজয় স্পিরিচুয়াল জ্ঞান চ্যানেলে আপনাদের আবারও স্বাগত জানাই। আজকে আমাদের আলোচনার বিষয় জীবনযাপনের কলা বা সূত্র। জীবনযাপনের মূল সূত্রটি স্বামী পরমানন্দজির ভাষায় যেভাবে উনি বলেছিলেন, আমরা আজকে সেই বিষয়ে আলোচনা করব। উনি বলতেন, যে বয়সে যেটা করণীয় বা যেমনভাবে চলা উচিত সেইভাবেই করা ও চলাই বাঞ্ছনীয়। মানুষের 7 বছর বয়স পর্যন্ত শৈশবকাল। এই সময় মেধা গঠন হয়। 8 থেকে 16 বছর পর্যন্ত অস্থি গঠন হয়। 17 থেকে 30 বছর মাংস গঠন হয়। তারপর 30 থেকে 50 বছর পর্যন্ত মেদ বা চর্বি গঠন হয়। 50-এর পর রস বৃদ্ধি হয়। বেশি খেলে শুধু রসই হয়, আর অসুখ হলে চুপসে যায়। তাই এই সময় থেকে খাদ্য কমিয়ে দিতে হয়। 60 বছরের পর অস্থির জোর না থাকলে মানুষ বেঁকে যায়। যারা সংযমী পুরুষ বা যৌবনকাল সংযমে কাটিয়েছে, তাদের 60 বছরের পরে মজ্জার জোরে মেরুদণ্ড টানটান হয়। মেরুদণ্ড বাঁকে না, সুঠাম হয়, কারণ মজ্জার জোরে শরীরের হাড় ঠিক থাকে। তখন শরীর হালকা থাকাই ভালো। আর শরীর ফুললেই, মেদ জমলেই জানতে হবে প্রস্রাবের গণ্ডগোল বা রোগ দেখা দিয়েছে। আর কুঁজো হলে বা বেঁকে গেলে জানতে হবে ব্রহ্মচর্য ক্ষতি করেছে খুব। 80 বছরের পর মজ্জা শক্তিতে মানুষ ঠিক থাকে। মজ্জা দুর্বল হলে দেহ কাবু হয়ে পড়ে, বুদ্ধি ভ্রমযুক্ত হয়। 80 বছরের পর যারা বেঁচে আছেন, তাদের যদি ব্রহ্মচর্য জীবন ভালো থাকে, অত্যন্ত তীক্ষ্ণ বুদ্ধি বা মেধা খুলে যায়। তরুণ হয়ে ওঠেন তিনি। প্রসন্নতা ও প্রফুল্লতা চোখে মুখে বিরাজ করে। ধীশক্তি সম্পন্ন হন তিনি। 100 বছরের পর বীর্যশক্তি দ্বারা মানুষের বুদ্ধি বিবেক ঠিক থাকে, বেভুল হয় না। স্বামী পরমানন্দজির পরমগুরু রামানন্দ অবধূতজি বীর্যশক্তি দ্বারা মেরুদণ্ড খাড়া রেখেছিলেন, এবং এতটুকু বুদ্ধি ও ধীশক্তির কমতি হয়নি। এ প্রসঙ্গে বলে রাখি, উনি প্রায় 147 বছর জীবিত ছিলেন। যাদের যৌবনকাল, উনি আরও বলছেন, যাদের যৌবনকাল শৃঙ্খলায় অতিবাহিত হয়, তাদের মজ্জা বা মেধাশক্তি খুব শক্তিশালী। মানুষের আসল শক্তি মজ্জাশক্তির জোরেই, আর স্মৃতিশক্তি ধীশক্তির মূলে মেধাশক্তি। পুরুষের মজ্জাশক্তি 72 বছর পর্যন্ত গঠন হয়। বয়স উপযোগী যদি দেহ গঠন ও তার কার্য না হয়, তার আগে হয়ে যায়, তাকে অকাল পক্ষ বলা হয়। যেমন 7 বছরে যদি বীর্য গঠন হয়ে থাকে, আর যৌবনে সদাচারী না হলে, অপরিমিত আহার করলে, অসংযমী হলে বৃদ্ধ বয়সে ভীমরতি দশা হয়, বেভুল হয়, কাউকে চিনতে পারে না। স্মৃতিশক্তি ও বুদ্ধি লোপ পায়। খেয়ে বলে খাইনি, করে বলে করিনি। এটা মিথ্যে তারা বলছে না, স্মৃতিভ্রম বা বেভুল হয়ে গেছে। সমস্ত ক্ষেত্রে ব্রহ্মচর্য যারা ঠিক রেখেছেন, তারা প্রচণ্ড ধীশক্তি সম্পন্ন হন। কোনো কথায় বা ঘটনায় বিচলিত হয়ে পড়েন না। তারা শান্ত, সৌম্য, সমাহিত। আর ব্রহ্মচর্যহীন ব্যক্তি খিটখিটে মেজাজের হয়। মানুষ পূর্ণ হলেই শান্ত হয়ে যান। প্রচণ্ড শক্তি অথচ শান্ত, সমাহিত। যেমন বুদ্ধদেব, স্বামী বিবেকানন্দ। না হলে তো একটুতেই ফুরুং ফুরুং। মুখে বলছি ব্রহ্মচর্য আছে, শরীর নাদুস নদুস দেখে বোঝা যায় না ব্রহ্মচর্য ঠিক আছে কিনা। ঋষিদের আহার বিহারাদিতে সংযম ও সদাচার থাকায় 80 বছরের পরও তারা প্রখর স্মৃতিশক্তি সম্পন্ন হয়ে জ্ঞানদানে সক্ষম হন। তাই জীবনকে সুস্থ, সুন্দর ও দীর্ঘায়ু করতে মহাজন বা ঋষি নির্দেশিত জীবনযাপন প্রণালীকে কোনো মতেই অস্বীকার করা যায় না। মানুষ পরিশ্রম অনুযায়ী না খেলে প্রথমে শরীরে বিকার বা বিকৃতি ঘটে, তারপর রক্তের গণ্ডগোল, তারপর মাংস, তা থেকে চর্বি বা বসা, তারপর হাড়, তারপর মজ্জায় ক্ষয় শুরু হতে থাকে। তারপর মেধা থেকে বীর্যক্ষরণ শুরু হয়।
তখনই মানুষ শেষ হয়ে যায়। আবার এই বীর্য থেকেই পিতার মাধ্যমে মাতার গর্ভে সন্তানের রস, রক্ত, মাংস, চর্বি, হাড়, মজ্জা ও মেধা হয়ে পূর্ণাঙ্গ মানুষ হয়। অর্থাৎ বীর্য ঠিক থাকলেই সমস্ত কিছু ঠিক থাকে। এইভাবে সাইক্লিক অর্ডারে বা চক্রাকারে চলছে। ঝগড়া বিবাদে অনেক মানুষ কাউকে উদ্দেশ্য করে বলে থাকে, আমি তো নারী নক্ষত্র জানি। এই কথার বিশেষ তাৎপর্য আছে, মানুষ তা জানে না। গুরুজি এর ব্যাখ্যা করলেন, যে সময়ে পুরুষের দেহে সিড উৎপন্ন হচ্ছে, সেই সময়ে পুরুষের কোন নাড়িতে শ্বাস চলছিল, সূর্য না চন্দ্রনাড়ি, সেটা জানাই হচ্ছে নারী জ্ঞান। আর সেই নারীর অবস্থান অনুযায়ী যে বৃষ্টি সৃষ্টি হলো, আগামীতে সেই অনুসারে মানুষের দেহ প্রকৃতি গঠন হবে। এটাই হলো জন্মলগ্ন। তারপর যখন সেই বীজ মায়ের গর্ভে গেল এবং মা সেটি কনসিভ করল, তখন মায়ের ফিল্ডের জ্ঞান হচ্ছে নক্ষত্র জ্ঞান। পুরুষের বীজ 14 দিন পর্যন্ত দেহে থাকে, তারপর নষ্ট হয়ে যায় বা যে কোনোভাবে আউটলেট হয়ে যায়। আর মায়েদের ওভা বা ফিল্ড 14 দিন পর্যন্ত থাকে, তারপর নষ্ট হয়। পুরুষের বীজ সোলার সিস্টেম অনুযায়ী আর মেয়েদের সিক্রেশন লুনার সিস্টেম অনুসারে হয়। পুরুষ যদি ব্রহ্মচর্যের দ্বারা ওটাকে রূপান্তরিত করতে পারে, তাহলে ওটা ওজঃ শক্তিতে রূপান্তরিত হয়, তার ফলে ধীশক্তি উৎপন্ন হয়। সুতরাং পুরুষের বীজ যোগক্রিয়ার দ্বারা নষ্ট হতে না দিয়ে বা আউটলেট হতে না দিয়ে যদি রূপান্তর করা যায়, তাহলেই তা ওজঃ শক্তিতে রূপান্তরিত হয়। যদি কোনো কারণে দেহের ডিসহারমোনি আসে, তাহলে সুষম ও সাত্ত্বিক খাদ্য খাবারের সাথে যোগাসন ও প্রাণায়াম অভ্যাসে শরীরের হারমোনি বা শৃঙ্খলা ফিরে আসে। মনের যদি ভারসাম্য নষ্ট হয়, তাহলে প্রত্যাহার, ধারণা ও ধ্যানের সঙ্গে সৎসঙ্গে মনের সাম্যভাব ফিরে আসে। তারপর সর্বশেষ বন্ধন চিত্তের আবরণ বা অহংকার দূর করতে সদ্গুরুর শরণাগতি ও প্রার্থনাশীল হয়ে তার নির্দেশিত পথে চলতে হয়। আর সদ্গুরু প্রসন্ন হলেই মহাকাল প্রসন্ন হয়। তখন মানুষের সমস্ত বন্ধনের, জন্ম জন্মান্তরের সমস্ত প্রারব্ধ ভস্মীভূত হয়ে চিরতরে সমস্ত দুঃখ কষ্টের অবসান হয়। তার মধ্যে আত্মার সব প্রকাশ ঘটে, জীবনে পরাশান্তি বা পরমানন্দ প্রাপ্তি ঘটে। তাহলে এই আলোচনা দ্বারা আমরা এই ব্যাপারটা সুস্পষ্ট যে ব্রহ্মচর্য পালন বিশেষভাবে দরকার। সঠিক বয়সে সঠিক জিনিস না করলে পরে গিয়ে কিন্তু তার ফল ভোগ করতে হয়। এবং এটাও বলা হলো, যদি কোনো কারণে ভুল হয়ে গিয়ে থাকে, সেটাকে সাত্ত্বিক খাবারের মাধ্যমে, যোগাসন, প্রাণায়ামের মাধ্যমে, এছাড়াও ধ্যান, ধারণা, সৎসঙ্গ এবং গুরু নির্দেশ পালনের মাধ্যমে আবার নিজেকে সঠিক ব্যালেন্সে বা সামঞ্জস্যে ফিরিয়ে আনতে হবে। তবেই মানুষ শান্তি লাভ করবে। আজকের আলোচনা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওম শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়, শ্রী গুরু জয়।